সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপির জাতীয় সংলাপ প্রস্তাব এবং বাস্তবতা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন আওয়ামী লীগের জনাব ইসরাফিল আলম এমপি, উনি জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। রয়েছেন মাঝখানে রয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব খন্দকার মনিরুজ্জামান, এবং ওদিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং যুবদল সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নাম্বারগুলো পর্দায় দেখতে পারবেন সেই নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে আমরা যেটা করি, শিরোনাম এগুলো একটু দেখে নিই আমরা। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড। খুলনার শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস। বাংলাদেশকে ইরাক সিরিয়া বানাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, গুপ্ত হত্যাকারীদের সাথে কোনো সংলাপ নয়, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নাশকতার আশঙ্কায় গত 2 দিনে সারা দেশ থেকে 8 শতাধিক আটক। দেশকে যারা অস্থিতিশীল করে তুলছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং গাজীপুরে কলহের জের ধরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। শ্বাসনালী সহ শরীরের 90% পুড়ে গেছে, জ্বালালেন চিকিৎসক। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আলোচনা শুরু করব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে শুরু করব। আমরা জানি যে আপনাদের দলের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের আহ্বান বা জাতীয় সংলাপের আহ্বান, সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান, এটা এবার আপনাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী যেটা ছিল 1 সেপ্টেম্বর, সেখানে আপনাদের দলের চেয়ারপারসন বলেছেন, আবারও বলেছেন গত 5 তারিখে একটা বিবৃতির মাধ্যমে, উনি লন্ডন থেকেই আপনাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মাধ্যমে একটা বিবৃতিতে উনি বলেছেন। তো এবং উনি একেবারে খুব স্পেসিফিক বলেছেন যে এখানে আওয়ামী লীগের প্রতি আমরা যদি 1 তারিখের যে ইয়েটা আছে সেখানে যদি দেখি, যে উনি বলেছেন বাংলাদেশে 2টি দলই ক্ষমতায় যায়, এই 2টি দলই ঘুরে ফিরে ক্ষমতায় আসবে, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে মানুষ সেভাবে গ্রহণ করবে না, তাই ভয় কিসের, আসুন ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি, উনি এইভাবে বলেছেন। তো আমরা এখন দেখি যে একই কথা উনি গত 5 তারিখে আবার বলেছেন। তো আপনার দলের চেয়ারপারসন যে সংলাপের যে সূচনার আহ্বান জানিয়েছেন, দেশের বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে এই আহ্বানের তাৎপর্যটা যদি আপনি আর একটু বিশদভাবে তুলে ধরেন, তারপর আমরা আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। এ প্রসঙ্গে আমার বক্তব্যটা হচ্ছে যে এই আহ্বানটা অনেক আগে থেকেই বিএনপির পক্ষ থেকে ছিল, এবং এই 1 সেপ্টেম্বর এবং 5 নভেম্বরের ব্যাপারে আপনি যেটা বললেন সেটা, এটাকে আবার রিনিউ করা হয়েছে আরও কিছু বিস্তারিত অনুষঙ্গ যোগ দিয়ে এর সঙ্গে। তো এ ব্যাপারে আমাদের মুখপত্র দীর্ঘদিন ধরে বলে আসছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং মুখপত্র নিশ্চয়ই দলের কথাগুলোই বলেন। মুখপত্র শব্দটার অর্থটাই বিভিন্ন অর্থে সেইখানে গিয়েই দাঁড়ায়। তো সেদিক থেকে আমি মনে করি বর্তমানে সর্বশেষ দেশে যে একটা অবস্থা বিরাজ করছে, এখন সারা দেশের মানুষের মধ্যে যে একটা আতঙ্ক, একটা ভীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর মধ্যে অনেক জায়গায় মনোবলের ক্ষেত্রে আমরা দেখছি দুর্বলতা বা ত্রুটি, এবং একই সঙ্গে ব্যাপক হারে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার, মূল নেতৃবৃন্দদেরকে গ্রেফতার, এই সব কিছু মিলিয়ে আবার একটা নতুন আশঙ্কা এবং নতুন একটা ছন্নছাড়া অবস্থা দেশের মধ্যে বর্তমানে বিরাজ করছে। সেই সময়টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাকটি দিয়েছেন, সেটা জাতীয় আকাঙ্ক্ষার প্রতি তাকিয়ে উনি দিয়েছেন। কারণ সর্বশেষ আমরা
এই যে পুলিশ হত্যাকাণ্ড এবং দীপন হত্যাকাণ্ডের পরে আরও যে কিছু হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে আমরা আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সাহেবের যে একটি উক্তি, যে সব পক্ষের শুভবুদ্ধির উদয় হোক, সেই কথারই প্রতিধ্বনিটা কিন্তু বেগম খালেদা জিয়ার কণ্ঠের মধ্যে থেকে বের হয়ে এসেছে, যেটা সমগ্র জাতির একটি বক্তব্যের প্রতিধ্বনি বলে আমি মনে করি। এবং এই জায়গাটায় উনি যেভাবে কথা বলেছেন, একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই উনি কথা বলেছেন। কারণ আমরা যদি অতীত বিশ্লেষণ করি, এই বড় দুটি দল, যে প্রসঙ্গটি আপনিও একটু স্পর্শ করে গিয়েছেন, যে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দলই কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। তাদের সবার শাসনামলেই কিছু ভুল ত্রুটির বাইরেও দেশের আজকের যে উন্নয়ন বা সমৃদ্ধি বা যে আজকের যে অবস্থান, এটা যদি পজিটিভ দিকটা আমরা দেখি, তাই এই ক্ষেত্রে দুই দলেরই অনেক বেশি অবদান রয়েছে। এই দিকে বিবেচনা করলে আমরা বলবো যে এই আহ্বানটি সময় উপযোগী হয়েছে, যথার্থ হয়েছে, এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিষয়টাই এখানে প্রতিধ্বনিত হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে বা সরকারের শীর্ষ পর্যায় থেকে যেভাবে প্রত্যাশা আমাদের রয়েছে, বা সারা দেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার প্রতি তারা একটি ধনাত্মক পজিটিভ একটি ইঙ্গিত তারা দিবেন। এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তো আজকে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। আমরা জানি একটি প্রেস কনফারেন্স হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস থেকে ফিরে আসার পর যে আজকে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই বিষয়ে আপনার বক্তব্য কি। উনি দুভাবে বলেছেন। প্রথম বলেছেন যে আমরা যেটা শিরোনামও করলাম, যেটা যারা মানে মানুষ পোড়ায় তাদের সাথে কিসের আলোচনা। আবার এটাও বলেছেন যে বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন হ্যাঁ, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। এই ধরনের কথাও উনি বলেছেন। এখন ধরেন এই বিষয়ে এটাকে আপনারা কিভাবে? এখানে তো পূর্ব শর্ত দিয়ে আসলে কোনো আলোচনা হয় না, ভালোভাবে বললে এইভাবে বলতে হয়। আর যদি আমরা এই আলোচনার প্রেক্ষিতগুলো দেখি, প্রেক্ষাপটগুলো দেখি, আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবেও আমাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে। এখনও তো ফিলিস্তিন এবং ইসরায়েলের আলাপ আলোচনা হয় না বিভিন্ন পর্যায়ে, আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের আলাপ আলোচনা হয় না, তারপরে আপনার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে না, সিরিয়ার বিবদমান দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে না। এই দূর অতীতেও যদি আমরা যাই, নেলসন ম্যান্ডেলা 26 বছরের কারাবাসের পরেও তো সাদা শাসকদের সঙ্গে তার আলোচনা এক টেবিলে হয়েছে না। বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন না নির্বাচনের পর, মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে। আলোচনার বিষয়, এমনকি আমাদের এই যে 1982 সন থেকে 90 পর্যন্ত আন্দোলনের যে ধারাবাহিকতা, এরশাদ সাহেব চলে যাবার পরে সাংবিধানিক যে একটি পরিবর্তন আনতে হবে, একটি জাতীয় বড় বিষয় ছিল, সেখানেও তো সবাই আমরা একই আলোচনার টেবিলে বসেছিলাম। পার্বত্য শান্তি চুক্তি যেটা সম্পাদিত হয়েছে, সে ব্যাপারেও জাতীয় পর্যায়ে সকলের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল, বিশেষ করে বড় দুটি দল সেখানে লিডিং পার্ট নিয়েছিল। তো সেদিক থেকে বিচার করলে তো আলোচনা হওয়া উচিত। মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে অংশটির আলোচনা হচ্ছে না, তা আলোচনাটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়াটা, এইটা আমার মনে হয় ঠিক না। বরং এইখানে আরও একটু সহনশীলতা, আরও একটু ধৈর্যের পরিচয় দিয়ে, কারণ প্রধানমন্ত্রী হিসেবে যিনি থাকেন বা যিনি আছেন, তিনি তো সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারোর প্রতি কোনো আচরণ করব না। তা যদি ওনার কথা আমরা সত্যও ধরে নেই যে এই অপরাধে বিএনপি দায়ী বা বিএনপি নেত্রী দায়ী, তারপরেও তো রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হতে পারেন না। সেজন্য তো আইনানুগভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে হয়েছে। বিচার বিভাগকে প্রভাবিত না করার একটা প্রতিজ্ঞা নিয়ে ওই জায়গাটাকে ছেড়ে দেন, বিচার হয়ে যাক যে তারা খুনি নাকি তারা আসলে নিরপরাধ। কিন্তু এটা মুখ থেকে বের করা মানে কিন্তু আলোচনার পরিবেশটাকে অনেক দূরে, প্রত্যাশার চেয়ে অনেক দূরে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি। এইটা আমাদের কাছে প্রত্যাশিত না। এক তো বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে নাই, আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ তো বাংলাদেশের একটা প্রাচীন দল, বিএনপির চেয়ে তার অনেক বয়সও বেশি, তার ঐতিহ্যও অনেক বেশি, বিশেষ করে সাংগঠনিক এবং রাজনৈতিক ঐতিহ্য অনেক বেশি। তো সেদিক থেকে এই কথাটি আমাদের কাছে প্রত্যাশিত হয় নাই। আমরা হতাশ হতে চাই না, তারপর আমরা মনে করি যে না, শুভবুদ্ধির উদয় হবে এবং উনি বলবেন যে হ্যাঁ, আলোচনায় বলবেন। জনাব ইসরাফিল আলমকে ধন্যবাদ। শুভবুদ্ধির উদয় কামনা করা হচ্ছে আপনাদের কাছ থেকে। এখন বাংলাদেশের সংলাপের আকাঙ্ক্ষা খুব একটা কমন বিষয়, সাধারণ সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায়, কিন্তু সংলাপের ফলাফলের অভিজ্ঞতাটা কিন্তু সুখকর নয়। বাংলাদেশে অনেক সংলাপ হয়েছে, রাজনৈতিক সংলাপ বিশেষ করে, সেই সংলাপগুলোর
ফল শেষ পর্যন্ত প্রত্যাশিত হয়নি। তো হয়নি বলে যে ভবিষ্যতে সংলাপের ভালো ফল হবে না এটা বলা যায় না। তবে একটা বিষয় এখানে আমাদের চিন্তা করতে হবে যে সংলাপ কারা করবে, কাদের সাথে করবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংলাপ সম্পর্কে যে কথাটা বলেছেন, উনি স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন এবং সঠিকভাবেই বলেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আমাদের সংবিধানের যে মূল কাঠামোগুলো আছে সেগুলোকে যারা বিশ্বাস করে না, সেগুলোর সাথে যাদের কনসিস্টেন্সি নাই, তাদের সাথে বেগম জিয়া সম্পর্ক রাখবেন, আবার সংলাপের কথা বলবেন। এটা কিন্তু আমি মনে করি যারা সংলাপ খেলার একটা প্রবণতা। কারণ জামাতে ইসলাম এখনও তাদের ৭১-এর ভূমিকার জন্য, স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য, গণহত্যার জন্য তারা দুঃখ প্রকাশ করেনি, ক্ষমাও চায়নি। তার অর্থ এইটাই যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি, তাদের আনুগত্যের প্রতি তাদের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। তাদের সাথে উনি জোট করবেন। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকারে যিনি আছেন তাদের সাথে বেগম জিয়া সংলাপও করতে চাবেন। আমার মনে হয় এটা একটা স্ববিরোধী কাজ। তাই মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, উনি সংলাপের সদিচ্ছা যেটা প্রকাশ করেছেন সেটা যদি ওনার মন থেকে করেন তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ওনাকে আগে শর্তহীনভাবে মেনে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংলাপের ব্যাপারে এই কথা বলেছেন। আবার এটাও কিন্তু একই সাথে বলেছেন যে বিএনপি থেকে, জামাত থেকে ব্যাপক হারে নেতাকর্মী আওয়ামী লীগে বিএনপি জামাত থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে, সেটা দোষের না। না 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 না, এখানে কিন্তু আমার মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে। জামাতে ইসলাম কিন্তু দলীয়ভাবে তারা যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা পালন করেছিল রাজনৈতিকভাবে, তা ওই দল কিন্তু এখন ওটার জন্য অনুতপ্ত হয়নি, ক্ষমাও চায়নি। আওয়ামী লীগে যোগদান করার অর্থ, বিএনপিতে যোগদান করার অর্থ তারা কিন্তু বাংলাদেশকে মেনে নিল। তারা কিন্তু বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব থেকে মেনে নিয়েই তো করলো। কারণ আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই। আবার বিএনপি যেহেতু তারা মুক্তিযোদ্ধা অনেকেই তাদের দলের মধ্যে ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, আমরা ভরেই নেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে উনি জোট করবেন, আবার এসে সংলাপের কথা বলবেন, এই জিনিসটা কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য না। এই জন্য আমি একটা কথা বলবো যে একটা প্রশ্ন নিয়ে, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আব্দুল লতিফ কুরেশি, সেনবাগ, নোয়াখালী থেকে বলছি। বলেন। আমি সম্মানিত অতিথির কাছে আলোচনা শুনছি এবং বিএনপি বেগম খালেদা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে বসে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আর ওনার এই দলের একজন সম্মানিত অতিথি এবং সাবেক এমপি, উনিও এটাকে সমর্থন করে যাচ্ছেন, আলোচনা দেখতে পাচ্ছি। তেমন ওনার কাছে প্রশ্নটা হচ্ছে, যেখানে আপনার যুদ্ধ অপরাধীদের পক্ষে নিয়ে আপনারা সমর্থন করছেন, পক্ষ অবলম্বন করছেন, একদিকে সর্বোচ্চ মানবতার বিরোধী সর্বোচ্চ আদালতের রায়কে আপনারা অমান্য করছেন এবং বিতর্ক করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে কি, যে জাতীয় জামায়াত ইসলামকে আপনারা সাথে নিয়ে আপনারা এখনো আন্দোলনে যুক্ত আছেন। এই অবস্থায় বাংলাদেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? প্লিজ। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি, আমি ওই জন্য বলছি যে আমাদের দেশের রাজনৈতিক সংলাপের ফলাফল এমনিই ভালো নয়। তারপর একটা স্ববিরোধী অবস্থায় থেকে এ ধরনের সংলাপের আহ্বান জানানো বা সংলাপের কথা বলার কোনো যুক্তি নাই, বা এটা একটা অর্থহীন। তবে আমি এইটুকু বলবো যে গণতন্ত্র মানি তো সমঝোতার রাজনীতি, গণতন্ত্র মানি তো আলোচনার রাজনীতি, তাই না? খালেদা জি যে কথা বলেছেন একটা স্ববিরোধী অবস্থান, এটা জামাতের সাথে জোট রেখে, সম্পর্ক রেখে, যুদ্ধ অপরাধীদের পক্ষ অবলম্বন করে কোনো সংলাপ করতে চাইলে আমার মনে হয় এটা কোনো এফেক্টিভ কোনো সংলাপ এটা হবে। ধন্যবাদ। আসলে এটা খুব ক্রিটিক্যাল অবস্থা রাজনীতিতে। কারণ জেনারেলি আপনারা দুজনেই বলেছেন, মজ্জুম হোসেন আলালও বলছেন, ইশরাক হোসেন এমপিও বলেছেন, যে সাধারণভাবে আমাদের দেশের মানুষ এই ধরনের পরিস্থিতিতে সংলাপ চায়। এটা খুবই স্বাভাবিক, এটা প্রত্যেকের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দুটি দল বসে যাদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, সেই ডিফারেন্সগুলো যে কারণে রাজনীতিতে সংঘাত হচ্ছে সেই কারণগুলো দূর করার চেষ্টা করবেন, এই প্রত্যাশা সব মানুষেরই। বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি লন্ডন থেকে এটির প্রস্তাব পাঠিয়েছেন। 1 তারিখে তিনি এটা বলেছেন, 5 তারিখেও বলেছেন। মোদ্দা কথাটি হচ্ছে যে
আসুন সংলাপে বসি কাজটা এই এই সমস্যাগুলি সমাধান করি, এটা হলো মোদ্দা কথা। তার একটা জবাব আজকে প্রধানমন্ত্রী বলেছেন তার সংবাদ সম্মেলনে, সেটা আপনি উল্লেখ করেছেন, আমি সেটার পুনরুক্তি করতে চাই না। এখন কতগুলি বাস্তবতা কিন্তু আমাদের দেশে আছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। যেমন ধরেন যে যুদ্ধাপরাধীদের বিচার, এটি একটি বাস্তবতা, এবং এই বাস্তবতায় যেমন ৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা না থাকাটা একটা বাস্তবতা ছিল, সেটা একটা নিরিখ ছিল, সেই নিরিখে সেই মানদণ্ডে বিচার হয়েছে। এখনো যুদ্ধাপরাধীদের বিচার একটি বাস্তবতা, একটা নিরিখ। এই নিরিখেই কিন্তু রাজনীতিতে কে কোন পক্ষে সেই জায়গাটা কিন্তু বিচার হচ্ছে। এটা আমরা অনেক দল বলে প্রকাশ্যে, অনেক দল বলে না, কিন্তু জনসাধারণের মধ্যে কিন্তু এটা একটি মানে মানদণ্ড আছে যে কারা এটার পক্ষে কারা এটার বিপক্ষে, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ৫ই জানুয়ারির বিচারকে কেন্দ্র করে যে মতভেদ আছে সেটা থাকতেই পারে, সেটা আমি, তার চেয়ে বড় কথা গত বছর, এই বছর দুঃখিত ২০১৫ সালের ৫ই জানুয়ারিকে কেন্দ্র করে যে সহিংসতা, প্রায় ৩ মাস ৯০ দিন বা ৯২ দিনের ঘটনা, যে আগুন, মানুষ পুড়িয়ে মারা, হত্যা করা, এটা এই রাজনীতিটা একটা বাস্তবতা, এই সময়কার কিন্তু বাস্তবতা। এবং এই বাস্তবতাকে কেন্দ্র করেও কতগুলি প্রশ্ন কিন্তু জনমনে আছে। কারা এটা করেছে কেউ দায় স্বীকার করছে না। বিরোধী দল মানে বিএনপি তাদের অবরোধের ডাক দিয়েছে, সেই অবরোধের সময় এই ঘটনাগুলি ঘটেছে, এবং এই ঘটনার পরে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সিংহভাগই এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছেন যে বিএনপি সেই অবরোধ এখনো প্রত্যাহার করেনি, যাই হোক, আমি সে কথা আসতেছি। সেই বাস্তবতাটাও কিন্তু একটা আছে। এরকম একটা বাস্তবতায় বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে যে প্রস্তাবটা দিয়েছেন, আইডিয়াল কন্ডিশনে এরকম একটা প্রস্তাব দিলে কারো কোনো আপত্তি থাকার কথা না, এবং এখনো যে আপত্তি সেটা না, কিন্তু এটা হতে পারবে কিভাবে? প্রত্যেকটা আলোচনার আগে একটি গ্রাউন্ড ওয়ার্ক লাগে। আপনি যদি সে আইয়ুব খানের গোলটেবিল বৈঠক থেকে এই পর্যন্ত দেখেন, আইয়ুব খানের গোলটেবিল বৈঠক, তারপর থেকে এই পর্যন্ত যদি প্রত্যেকটা এই আলোচনা বিবেচনা করেন, প্রত্যেকটা আলোচনার কিন্তু একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে। যেমন আপনার ৬৯-এর পরে যে আলোচনা বঙ্গবন্ধুর সঙ্গে করার চেষ্টা হইল, সেখানে কিন্তু পূর্ব শর্ত ছিল যে এদের ছাড়তে হবে, রাজনীতিদের ছাড়তে হবে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, এটা ছিল, এবং সেটা কিন্তু করতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের চাপে। আজকেও কতগুলি বিষয় কিন্তু আছে যেই বিষয়গুলি আনডিসাইডেড রেখে আমার মনে হয় না আলোচনা গেলে আলোচনা কোনো ফলপ্রসূ হবে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার এবং ৫ই জানুয়ারিতে যে পেট্রোল বোমা সহিংসতা এবং মৃত্যু হয়েছে, এই দুটি বিষয়ে এবং জামাতের সঙ্গে সম্পর্ক, এই জামাত বিষয়ে একটি প্রশ্ন আছে, আমি তিনটি বিষয় এক লাইন শেষ করি। এই প্রশ্নটি আছে, আমি একটু প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। জি, বর্তমান সরকার বাংলাদেশে যেমন হিজবুত তাহরির, হুজি, তারপরে জেএমবি নির্বাহী আদেশে অনেককে নিষিদ্ধ করেছে। তো ইনি নিয়ে বিএনপি জামাতের সাথে রাজনীতি বন্ধ করার কথা না বলে নির্বাহী আদেশে জামাতকে বন্ধ করে দিলেই তো বিএনপি রাজনীতি করতে পারে না জামাতের সাথে। সরকার এখানে ডবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নকর্তা ক্ষেত্রে অবশ্য আদালতের কথা, প্রশ্নকর্তাকে ধন্যবাদ। এই প্রশ্নটি আমারও প্রশ্ন, যদিও আজকেও প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটি করা হয়েছিল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যেটা আদালতের ব্যাপার। হ্যাঁ, এটা আগেও বলেছেন, আজকেও বলেছেন। তবুও আমি মনে করি রাজনৈতিকভাবে এবং আদালতের কোনো কোনো বিষয় আমাদের খুব দ্রুত সমাধান দ্রুত হয়ে যায়, কোনো কোনো বিষয় ঝুলে থাকে বছর বছর। হ্যাঁ, তবু আমি মনে করি রাজনৈতিকভাবে একটি ক্ষমতাসীন দলের যে ভূমিকা জামাত নিষিদ্ধ করার ব্যাপারে থাকা উচিত ছিল, এটা যথেষ্ট নয় বলে আমি মনে করি। এখানটায় সরকারি দলের আরো ভূমিকা থাকা উচিত, কারণ আইনমন্ত্রী একবার বলেছিলেন, আপনার মনে আছে বোধহয়, যে এর জন্য একটা আইনের বিল আসছে, সেই বিলটা কিন্তু এখনো আসেনি। দায় কিন্তু সরকারেরও আছে, এটা অস্বীকার করলে আবার আপনার কাছে জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে প্রশ্ন আছে একটি, আর যেখানে বলা হচ্ছে যে এখানে একেবারে কিছু বিষয় স্পষ্ট হতে হবে, আর যেটা মনির ভাই বললেন যে একেবারে গ্রাউন্ড ওয়ার্ক, যেটা সেই গ্রাউন্ড ওয়ার্কটা হয়নি, মানে এখনো এটা জাস্ট কথার কথা, যে হ্যাঁ আসুন বসি কথা বলি, এই ধরনের। এখন সর্বোচ্চ পর্যায়ে যখন আলোচনা হয়, দুজন জাতীয় নেত্রীর একজনে প্রস্তাব দেন আর একজনে আর্ধেক গ্রহণ করেন বা পুরোপুরি প্রত্যাখ্যান করেন, এটাও যদি একটা কথার কথা হয়, তাহলে তো ওই জায়গায় আমাদের বসে এটার বিবেচনা করা উচিত।
আমি কিন্তু আমার সূচনা পর্বের আলোচনায় বলেছি যে সমগ্র জাতির এটা প্রত্যাশা। এখন কিভাবে হবে সেই গ্রাউন্ড ওয়ার্কটা তো এখন থেকেই শুরু হতে পারে। গ্রাউন্ড ওয়ার্কটা তো তৈরি হওয়ার পর কখনো আলোচনার প্রস্তাব আসে না। যেমন আগরতলা ষড়যন্ত্র মামলার কথা উনি বলেছেন, 69-এর পরবর্তী আলোচনার কথা বলেছেন, হ্যাঁ সেগুলো তো ঠিকই আছে, কিন্তু সেজন্য তো ভেতরে ভেতরে কাজ চলেছে, তারপরে আনুষ্ঠানিকভাবে সেগুলো আলোতে এসেছে। এবং সে আলোচনার মধ্যেও আমরা লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনকে গুলি করে মারা হয়েছে, ফ্ল্যাট সার্জেন্ট ফজলুল হক সেও সারা জীবন গুলিবিদ্ধ থেকে আহত অবস্থায় ছিলেন, সেই আলোচনার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো হয়েছে, কিন্তু আলোচনা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আজকের যিনি ডেপুটি স্পিকার ছিলেন কর্নেল শওকত আলী সাহেব, উনিও সেই মামলায় আসামি ছিলেন আমার যতদূর জানা আছে। তারাও তো কম নির্যাতন সহ্য করেন নাই, কিন্তু তারপরেও কিন্তু আলোচনা থেমে থাকেনি। সেখানে কিন্তু শর্ত দেওয়া হয়নি যে মেরে ফেলা হয়েছে কেন এই জন্য আলোচনায় আমরা যাব না, বা মুক্তি দেওয়া হলো না কেন এই জন্য আমরা আলোচনায় যাব না। আর জামাত ইসলামের বিষয় যেটা দাঁড়িয়েছে, সেটা জামাত ইসলামের বেলায় জামাত ইসলামী যখন যার সঙ্গে থাকে তখন সে পরিশুদ্ধ হয়ে যায়, আর চলে গেলে পরে সে অশুদ্ধ হয়ে যায়। এই স্ট্যান্ডার্ডটা কারোর জন্যই ভালো না। আমি কোনো দলের নাম বলছি না, কারোর জন্যই ভালো না। এরপরে আসেন যুদ্ধ অপরাধীদের ব্যাপার। যুদ্ধ অপরাধীদের ব্যাপারে মাননীয় প্রশ্নকর্তা যে কথাটি বলেছেন, এবং আপনিও প্রসঙ্গটি এনেছেন, মনির ভাইও কথাটি বলেছে, হ্যাঁ কথাটি অত্যন্ত স্পষ্ট। বিএনপির পক্ষ থেকে সেই সূচনা লগ্ন থেকেই কিন্তু বারবার বলা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে আমরা একমত, তবে বিচারকে প্রভাবিত করার বা আন্তর্জাতিক মানদণ্ডের এবং এটাকে স্বচ্ছ করার জন্য আমাদের এটা প্রয়োজন। কিন্তু আমি এখানে একটু যদি জানতে চাই, এখানে অনেকবারই বলা হচ্ছে আন্তর্জাতিক মান বলতে কি বলা হয়, অথবা এখন যে বিচার চলছে এর মধ্যে কোন জিনিসটা না থাকার কারণে আন্তর্জাতিক মানের ঘাটতি আছে, এই বিষয়টি কিন্তু কখনো স্পষ্ট করা হয়নি। না, এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। এই বিষয়টি স্পষ্ট করা হচ্ছে তো আদালতে, যেহেতু ওইখানে হচ্ছে সেখানে। কারণ আদালতের বিষয়কে আপনি যদি বাইরে টেনে নিয়ে আনে মানদণ্ড বিচার করতে যান, তাহলে তো ডেভিড বার্গম্যানের মতো জরিমানা দিতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। এই যে মুক্তিযোদ্ধা আমাদের গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহর মতো জরিমানা হবে, জেল হবে। তারপর অন্য আরও নাগরিক যারা আছেন তাদের মতো জেল জরিমানা হবে। তো সেই কথাটা তো উভয়ে বলা যাবে না, সেটা আইনের ক্ষেত্রে যারা রয়েছেন তারা নিশ্চয়ই ওখানে বলছেন, এবং আইনগতভাবে যদি এটার কোনো আলোচনার ব্যবস্থা হয় সেখানে এই জিনিসটাকে আলোচনা করা যাবে। যারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক মানের, প্রত্যেকের বেলায় কিন্তু এইটা হয়েছে। আর আপনি বিচার বিভাগের কথাটা বলেছেন, একদম পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন যদি বিশ্বাস করে যে বিচার বিভাগ পরিপূর্ণ নিরপেক্ষ অবস্থায় রয়েছে, তাহলে আমি মনে করব যে হ্যাঁ আমরা এইটা বলে পরাজিত হয়েছি। এখন সেইটা মাপার যদি কোনো যন্ত্র থেকে থাকে তাহলে ভিন্ন জিনিস। আর জামাত ইসলামের সঙ্গে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেই সময়টায় মিলে যে আন্দোলনগুলো আওয়ামী লীগ করেছে তখন দোষ হয় নাই। এখন আমাদের আন্দোলনের জোট জামাত ইসলামী, এখন একটা অপরাধ হয়ে গেছে। তখন এক টেবিলে বসে মতিউর রহমান নিজামী সাহেব, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে জাতীয় পার্টির প্রতিনিধি, এরা বসে দিনের পর দিন আলোচনা করেছেন, তখন সমস্যা হয় নাই। আর এখন যে এই যে পতিত স্বৈরাচার সঙ্গে রয়েছেন তাতেও সমস্যা হয় নাই। গণবাহিনীর প্রতিষ্ঠাতা যারা আওয়ামী লীগের এমপিদেরকে ঈদের জামাতের মধ্যে পর্যন্ত গুলি করে হত্যা করেছেন, তারাও এই সরকারের মধ্যে রয়েছে, সেই বিচারের প্রশ্নও আসে না। মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এখন তো আওয়ামী লীগ হচ্ছে জামাতের পুনর্বাসন কেন্দ্র, দলে দলে যোগ দিচ্ছে। হানিফ সাহেব ফুল দিয়ে তাদেরকে গ্রহণ করছেন, অনেক বড় বড় নেতারা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব ফুল দিয়ে তাদেরকে গ্রহণ করছেন, এরকম আরও অনেক এমপিরা, সাবেক মন্ত্রীরা তাদেরকে দিচ্ছেন। এমনকি জাতীয় সংসদের স্থায়ী কমিটিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাহেব, তিনি সেখানে বলেছেন ডকুমেন্ট সাপ্লাই করে যে এখানে জামাত শিবিরের লোকদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে। তা পুনর্বাসন কেন্দ্র তো হয়েছে বর্তমান সরকারি দল, সেই জায়গাটায় দৃষ্টি দেওয়া যাবে না। শুধু ওই যে সতীনের ঘরে আগুন লাগুক এইটি এরকম একটা মনোবৃত্তি নিয়ে যদি দেখা হয়, সেটা আমার মনে হয় অবিচার করা হয়। আজকে এই বিষয়টি আর এই ক্ষেত্রে আমি একটি কথা বলে শেষ করব, সেটা হলো মনির ভাই এখানে আছেন, বিশেষ করে আমার সঙ্গে তো ইসরাফিল ভাইয়ের কথার মিল হবে না নিশ্চয়ই, জাতীয় প্রসঙ্গ ছাড়া কখনোই হবে না। আপনার কাছে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো মুয়াজ্জেম হোসেন আলাল সাহেবের সাথে, উনি অত্যন্ত সজ্জল ব্যক্তি, ওনাদের শ্রদ্ধা করে জানাচ্ছি যে এই যে আপনার যে সম্প্রতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই উপলক্ষে যে ম্যাডাম জিয়া করতে বলেছেন, সংলাপের আয়োজনের কথা বলছেন,
সংলাপ হলে কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা বন্ধ হয়ে যাবে? যদি বন্ধ হয়ে যায় তাহলে এর দায় দায়িত্ব কি ওনারা স্বীকার করবেন? ধন্যবাদ আপনাকে। না, এটা তো একটা মানে আপনার কোশ্চেন অফ অ্যাসপাইরেশন, এটার উপরে তো মন্তব্য করা মুশকিল, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকেন সেই প্রসঙ্গে আপনি নিশ্চয়ই একজন সচেতন শ্রোতা আমার মনে হয়, এবং সচেতন একজন সংবাদ অনুসন্ধিত ব্যক্তি বলেও আমি মনে করি। আপনি আজকের পত্রিকাগুলো যদি দেখেন, বিশেষ করে কালের কণ্ঠ, নিউ নেশন, প্রথম আলো, এ জায়গায় আপনি দেখবেন, এবং আমাদের সময়, এই চারটি পত্রিকায় আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে বাংলাদেশ কিভাবে রিলেটেড হয়েছে সেটা যেমন একদিকে বলা হয়েছে, আরেকদিকে আবার বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গি প্রতিরোধ কমিটি যেটা, সেটার আদৌ কোনো তৎপরতা নেই। জামিনে গিয়ে 187 জন জঙ্গির কোনো হদিস নেই। গোপনে শক্তিশালী 47টি সংগঠন, অনেকগুলি রিপোর্টই বের হয়েছে। জঙ্গি মামলায় সাক্ষ্য দিতে অনাগ্রহী, প্রধানমন্ত্রী আলাদা আলাদা ইউনিট গঠন করার কথা বলেছেন, সেটাই সেটা আমি বলছি। বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, জঙ্গি মামলায় সাক্ষ্য দিতে অনাগ্রহী 342 পুলিশ সদস্য। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কাউন্টার টেরোরিজম ইউনিট চালু হয়নি। এই যে আরো অনেক কিছু প্রথম আলোতে যেগুলো এসেছে, সেগুলো জামিনে বেরিয়ে জঙ্গিরা আবার অপরাধে জড়াচ্ছে। 5 বছরে জামিন পেয়েছেন 482 জন, এর মধ্যে হিজবুত তাহরীরের 421, জেএমবির 42, হুজির 15, আনসারুল্লাহ বাংলা টিমের 4। অথচ দুঃখজনকভাবে বলতে হয়, এম কে আনোয়ারের মতো লোক, যিনি সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন এই দেশের, 86 বছর বয়স, তার জামিন হচ্ছে না। মির্জা আলমগীরের জামিন হচ্ছে না। রিজভী আহমেদ শারীরিকভাবে পঙ্গু একজন মানুষ, তার জামিন হচ্ছে না। সম্পাদক মাহমুদুর রহমানের জামিন হচ্ছে না। মাহমুদুর রহমান মান্নার জামিন হচ্ছে না। কত বলবো, শওকত মাহমুদ সাংবাদিক, তার জামিন হচ্ছে না। কিন্তু এই জঙ্গিরা জামিন পেয়ে একের পর এক বের হয়ে যাচ্ছেন। সুতরাং আমি প্রশ্নকর্তাকে বলবো যে জিনিসটা ডিপেন্ড করছে সেই জায়গাটার উপরে, কারণ এইখানে আমাদেরকে কিন্তু বিষয়টিকে জাতীয় গুরুত্বের দিকে তাকিয়ে কথা বলতে হবে। শুধু দলীয় অবরণে কথা বলে আমি এর থেকে পরিত্রাণ পাবো না, এটা আমিও বুঝি ভাই। এই সংকট বিএনপির নয়, এই সংকট আওয়ামী লীগের নয়, এই সংকটটা বাংলাদেশের সমস্ত মানুষের দিকে একটা সর্বগ্রাসী থাবা বিস্তার করে এগিয়ে আসছে। এখন যদি ক্ষোভ করে কথা বলেন বা কেউ পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেন, সেটা ঠিক হবে না। তাহলে দুঃখ করে আমার বলতে হবে, ওই যে এক ছড়াকার বলেছেন যে, এই যে কি বলে, উনি দুঃখ করে ছড়া লিখেছেন যে বিবেক বাবু মারা গেছেন, সত্যবাবুর গায়ে জ্বর, নীতির বাবা দেশ ছেড়েছেন, বিটিভির খবর, উচিত বাবুর কানে তালা, শান্তিবাবু, উচিত বাবুর কানে তালা, জুলুম বাবুর বেজায় জোর, শান্তিবাবু অশান্তিতে হবে না আর হয়তো ভোর। এই হতাশার কথার মধ্যে তো আমরা যেতে পারবো না। আমরা আশার আলো দেখতে চাই, এবং সেই প্রত্যাশার মধ্য থেকেই শান্তির দেশে আসুক। সেক্ষেত্রে বিএনপিকে যদি বিচারও করতে হয় সেটাও করেন, আদালতে তো মামলাগুলো আছে, কিন্তু তারপরেও জাতীয় সমস্যার প্রশ্নে জাতীয় ঐক্যের কথা আমরা বলেই যাব। জনাব ইসরাফিল আলম এমপি যে কথাগুলো বললেন, যারা মোয়াজ্জেম হোসেন আলাল ভাই অনেক কথা বলেছেন, অনেক লম্বা ক্যানভাস। উনি কিন্তু পাশাপাশি একটা জিনিস বলেছেন যে এখানে পত্রিকার যে বিষয়গুলো তুলে ধরেছেন, জঙ্গিরা একের পর এক ছাড় পেয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আর সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজনকে ধরা হচ্ছে, বিএনপির গয়েশ্বর রায় সহ 35 জন নেতাকর্মীকে জামিন দেওয়া হচ্ছে না, আরো অনেক। এবং প্রতিদিনই আমরা দেখছি গ্রেফতার। আজকেও যদি গত দুদিনে প্রায় 850 গ্রেফতার, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা সহিংসতার সাথে জড়িত তাদেরকেই ধরা হচ্ছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আমি একটু বলি, আলাল ভাই একটা ভালো কথা বলেছেন, সংকটটা জাতির, বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, কিন্তু সংকটটার সৃষ্টিকর্তা কিন্তু বেগম জিয়া, এবং বেগম জিয়ার সাথে জামাত ইসলামের যে নেক্সাস, অপ্রত্যাশিত যে একটা আঘাত, এইটাই কিন্তু জাতিকে সবচেয়ে সংকটের দিকে নিয়ে গেছে। কারণ যুদ্ধ অপরাধীদের বিচারের আইনটা কিন্তু আজকের না, এই আইনটা 73 সালে। এরপর বিএনপি বহুদিন ক্ষমতায় ছিল, তারা আইনটা বাতিল করেননি। আমরা এই আইনটা নির্বাচনী, আমাদের ইস্তেহার ছিল যে আমরা নির্বাচিত হলে যুদ্ধ অপরাধীদের বিচার করব, আমরা তার সেই বিচারটা করেছি। এবং আইন সম্পর্কে আপনি যে কথা বলেছেন, একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে আপনাকে বলতে চাই, 5টা জায়গাতে, বিশ্বের 5টা জায়গাতে বিচার হয়েছে যুদ্ধ অপরাধীদের। সবগুলো আইনের থেকে বাংলাদেশের আইন হলো স্ট্যান্ডার্ড আইন। আপনি যেটা বলছেন আইনের লিমিটেশনটা কোথায়, প্রসিডিউরাল লিমিটেশন কোথায় আছে, ল্যাকিংস কোথায় আছে, আপনারা যদি সুস্পষ্ট বলতে পারেন এবং সাবস্ট্যান্ডার্ড কি, তাহলে সেই জায়গাতে আমরা এটা ইমপ্রুভ করতে পারি। কিন্তু এই আলোচনা অনেকবারই হয়েছে। হ্যাঁ, কিন্তু এই আইনটা জামিনের অ্যাপিল প্রভিশন, বেলের প্রভিশন কোথাও ছিল না, শুধু বাংলাদেশে আমরা করেছি। এই এত সুন্দর একটা আইন, অতএব এই আইন নিয়ে প্রশ্ন তোলার
অর্থাৎ বিচারটাকে অস্বীকার করা, বিচারটা যেন না হয় এবং এটা বিরোধী রিভিউর বিষয়টিও ছিল না, না রিভিউর সেটাও বিষয়টি করা ছিল না, আদালতে গিয়েছে, এটা সর্বোচ্চ আদালত রিভিউ করার সুযোগ দেয়। এত আত্মপক্ষ সমর্থনে, এত অবারিত সুযোগ বিশ্বে কোনো যুদ্ধাপরাধীদের অভিযুক্তরা কিন্তু পায়নি, সেটা বাংলাদেশে পেয়েছে। আরেকটা কথা, জামিনের ব্যাপারে যেটা বলেছে, আমি জামিনের ব্যাপারে সরাসরি বলে ফেলি, চোর ডাকাত বদমাইশ জঙ্গি এবং পলিটিক্যাল নেতাদেরকে জামিন সরকার দেয় না, এটা গভর্নমেন্ট দেয়, আদালত দেয়। এটা জুডিশিয়াল, এর পার্ট অফ জুডিশিয়াল প্রসেস। বিচার ব্যবস্থার মধ্যে সরকারের যে ইনভলভমেন্ট না, একটা প্রসিকিউশনকে হেল্প করা ছাড়া, কোঅপারেট করা ছাড়া, এটা আপনি খুব ভালো করে জানেন। কারণ আদালত যদি জঙ্গিদেরকে জামিন দেয়, আপনার কি বলার আছে? আদালত যদি ফখরুল ভাইকে বা আলাল ভাইকে যদি জামিন না দেয়, সরকার এখানে কি করার আছে? আমরা যেটা এটা মনে হয় যে আমি একটা বলি, মানুষ এত না। আর ন্যাশনাল আরেকটা কথা আপনারা বলেছেন, কাউন্টার টেরোরিজমের কথা বলেছেন। প্রতি বছর সরকার কিন্তু আন্তর্জাতিক এই কাউন্টার টেরোরিজমের যে আন্তর্জাতিক ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু প্রশিক্ষণ নিয়ে আসছে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বললেন, তো উচ্চ আদালতে কিন্তু প্রত্যেকটা মামলাতেই ওনারা জামিন পেয়েছেন, আজকেও পেয়েছেন, আমানুল্লাহ আমান সাহেব পেয়েছেন, ওনারা জামিন পেয়েছেন। এবং আবার কেন যেতে হয়েছে জেলে? চার্জশিট হয়েছে। এখন এই চার্জশিটের তদন্ত কে করবে? যে ওনাদের বিরুদ্ধে যে চার্জশিট হয়েছে, পুলিশ তো তদন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, রেকর্ড জবানবন্দির ভিত্তিতে করে থাকে। আর একটা ব্যাপার দেখেন, এজেন্ডা নিয়ে আপনার যে ডায়লগ নিয়ে কথা বলতে, দেখেন একটা ন্যাশনাল ডায়লগ করতে গেলে একটা ন্যাশনাল কনসাসনেস লাগে, একটা এজেন্ডা লাগে, কমন এজেন্ডা লাগে, সুনির্দিষ্ট স্পেসিফিক একটা এজেন্ডা লাগে। তাহলে সেই এজেন্ডার উপর কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন পেশার, বিভিন্ন পথের মানুষের কিন্তু অংশগ্রহণ থাকে। এখন বেগম জিয়া একা একটা ডায়লগ চালিত হবে না, উনি তো সমস্ত জাতিকে প্রতিনিধিত্ব করেন না। উনি কি বিষয়ে, কোন স্পেসিফিক কোন সাবজেক্টের উপর উনি ডায়লগ, সমস্ত জাতিকে সরকারের প্রতিনিধিত্ব করেন। একটা ফোন নিয়ে আমি একটা ফোন নিয়ে মনির ভাইয়ের কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ বাবলুর রহমান, চুয়াডাঙ্গা থেকে বলছি। জি বলেন। আমি বলতেছি যে এই সরকারের আইনের শাসনটা খুবই পছন্দ হয়েছে। আজকে যে দুটো শিশু হত্যার বিচার হলো, এই বিচারে দেখলাম যে দ্রুত বিচারে হচ্ছে এদের ফাঁসি হয়েছে। এর সাথে সাথে আর একটা শিশুর যে পায়ে গুলি করা হয়েছিল, এমপি লিটন, উনি আবার ছাড়া পেয়ে গেল। তাহলে তো কেমন হলো এটা? যাবেন। জি ধন্যবাদ আপনাকে মনির ভাই। যে এর সাথে আমি একটু যোগ করতে চাই। ওনার জামিন হওয়ার 1 ঘন্টার মধ্যে উনি জেল গেট থেকে ছাড়া পেয়েছেন। হলুদ ফুলের মালা পরে লাল পাজেরোতে চলে উনি পাজেরোতে চলে গেছেন। গাজীপুরের মেয়রের আজকে জামিন হয়েছে 2টি মামলায়। উনি কবে ছাড়া পাবেন কিনা বা নতুন মামলায় গ্রেফতার হবেন কিনা আমরা জানি না। এইটা হচ্ছে অবস্থা। না, বিষয়টা হচ্ছে ধরেন জামিন আদালত দেয়, আদালত কেন দেয়, কিভাবে দেয়, সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু আমরা কতগুলি বিষয় নিশ্চয়ই বলতে পারবো বা আমাদের কিছু অবজারভেশন আমরা বলতে পারি। যেমন একটি বিষয়, একজন সাধারণ নাগরিক যদি দেখে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে সরকারের কোঅর্ডিনেটেড ব্যবস্থা আছে, এটা মনে হয় না আর কি। অ্যারেস্ট করা ছাড়া, যেমন আজকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এত লোক জড়িত, এত দ্রুত এই সিদ্ধান্ত হয়ে গেল কিভাবে, এটা আমার কাছে একটা বিস্ময়কর প্রশ্ন আর কি। তাই যদি হবে তাহলে এইটা তো আরো আগেই করা যেত, গ্রেপ্তার এবং প্রতিরোধ করা যেত। সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন এত লোক জড়িত থেকে সুপ্ত অবস্থায় কিভাবে থাকলো? রাইট, সেটা আরো আগে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত যদি সরকারের কাছে সুনির্দিষ্ট থাকতো। সেটা একটা প্রশ্ন করার অবকাশ থেকেই যায়। আরেকটি বিষয়, এর পাশাপাশি আমরা দেখি যে বিরোধী দল, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যবস্থাটি, উদ্যোগটি খুবই কোঅর্ডিনেটেড, খুবই সমন্বিত। কার বিরুদ্ধে কখন কোথায় মামলা করতে হবে, কাকে কখন গ্রেপ্তার করতে হবে, কাকে কখন জেলে পাঠাইতে হবে, মনে হয় জঙ্গির ক্ষেত্রে সেটা হচ্ছে না। জঙ্গির ক্ষেত্রে সেটা হচ্ছে। মনে হচ্ছে আমার কাছে একটা কম্পিউটারে হিসাব করা আছে আর কি, কি আপলোড করার জন্য এটা অ্যাপ্লিকেশন আপলোড করা আছে যে বিএনপির ক্ষেত্রে এই বিষয়গুলো থাকবে আর জঙ্গিদের ক্ষেত্রে এই ল্যাকিংগুলো থাকবে আর কি। দুটো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখবে কিন্তু অবস্থাটা, চিত্রটা কিন্তু এরকমই দেখা যায়, যেটা হওয়া উচিত না বলে আমি মনে করি। তো এই জায়গাটায় গভর্নমেন্টকে একটা মানে স্বচ্ছ অবস্থানে যেতে হবে। জঙ্গিরা পেয়ে যায় কেন, জামিন পেয়ে যায় কেন, আদালত তো আইন দ্বারা কম সময় নেই। তাহলে এটা আমি ওনার কাছে আবার আসি, তাহলে কি জঙ্গি দমনের ক্ষেত্রে
মানে সরিষায় ভূত আছে সরকারের মধ্যে, এই কথাটাই কিন্তু উনি বলছেন। অবশ্যই আছে। মনিরুজ্জামান ভাই যেটা বলেছে যে কোঅর্ডিনেশনের প্রবলেম আছে, বিএনপির ক্ষেত্রে কোনো কমতি নেই। না, যেটা উনি বলেছেন বিএনপির ক্ষেত্রে কোনো কমতি ঘটনা নেই। হচ্ছে বিএনপি যদি জঙ্গিবাদী যেটা হ্যাচিং গ্রাউন্ড জামাতে ইসলাম, তাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে, বড় দল হিসাবে তাদেরকে যদি সাপোর্ট না করতো, তাহলে জঙ্গিবাদের প্রক্রিয়াটা এত কিছু অ্যাক্সিলারেটেড হতো না, এত ত্বরান্বিত হতো না। কারণ এই বিএনপি, আপনারা মনে করছেন ভেরি মাচ ইনভলভ, বিএনপি রাজনৈতিক ছত্রছায়া জামাত পাচ্ছে, জঙ্গিবাদ পাচ্ছে, জঙ্গিরা পাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো ধরনের, উনারা অস্বীকার করবে রাজনৈতিক কারণে, কিন্তু এটা আপনারা কেন সাদা চোখে ওঠে দেখা যায়। যখন বেগম জিয়া বলে যে মাওলানা সাহেবদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, এরা কেউ যুদ্ধ অপরাধী না, অন্যায়ভাবে বিচার করা হচ্ছে, তখন এটা কী দাঁড়ায় বিষয়টা। এবং আরেকটা কথাই বলি, সরকারের আন্তরিকতার কিন্তু বিন্দু মাত্র কোনো ধরনের কিন্তু ফাঁক নাই এই জঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে। হয়তো সিস্টেমেটিক কিছু প্রবলেম থাকতে পারে, যেটা আপনি বলেছেন যে আপনাদের দলের কোন নেতা বা মানে তখনকার মন্ত্রী হেফাজতের নেতাদের কাছে গিয়ে একটা হচ্ছে যে আপনি বলছেন সরকারের আন্তরিকতা। দেখেন, এই যে কেসগুলা জঙ্গিদের বিরুদ্ধে হয়েছে এই পর্যন্ত, অনেক কেসে দেখা যাচ্ছে যে সরকারের যে আইনজীবী তিনি আদালতে উপস্থিত হন না, তিনি অবজেকশন দেন না। এটা জামিন হয় কিভাবে? জামিনের কতগুলি প্রক্রিয়া থাকে। তো একটা হচ্ছে যে আইনের একটা বাধ্যবাধকতা থাকে, দ্বিতীয়ত হচ্ছে যে সরকার পক্ষ থেকে আপত্তি জানানো হয় কিনা, যে হি ইজ এন ডেঞ্জারাস এলিমেন্ট, বাইরে গেলে সেই অপরাধ আবার সংগঠিত করবে, সুতরাং জামিন দেওয়াটা উচিত হবে না। এখানে একটা আপত্তি সরকার পক্ষ থেকে না, না শোনে না, আমি বলতেছি, কিন্তু উপস্থিতি থাকে না যেখানে, সেখানে শোনা না শোনার তো প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে যে তদন্ত বা এফআইআর এর যে রিপোর্টটা চায়, অনেক ক্ষেত্রে সেই রিপোর্টগুলো অত্যন্ত দুর্বল। আদালত আইন দ্বারা নিয়ন্ত্রিত, আদালত নিজে আইন তৈরি করে না। সুতরাং ওই ফাঁক ফোকরগুলো যখন থাকে, আদালত তখন জামিন দিতে বাধ্য হয়। এই যে 500-400 কতজন যেন জামিন পেয়েছে, প্রায় 500-র মতো, প্রায় প্রতিটি কেসে কিন্তু ঘটনাটা এরকম। অর্থাৎ সরকারের দিক থেকে যদি ফুল প্রুফ কোঅর্ডিনেটেড উদ্যোগ থাকতো, তাহলে কিন্তু অবস্থা, এই যে একজন এপিপি বা একজন পিপি কেন হাজির হলো না একটা জামিনের জঙ্গির জামিনের শুনানিতে, এটা কখনো সরকারের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে? হয় না। জি, আমি একটা কথা জানতে চাই যে বেগম খালেদা জিয়া গত 1 সেপ্টেম্বর যে প্রস্তাব দিলেন এবং গত 5 নভেম্বর যে প্রস্তাব দিলেন, আসলে এই ব্যাপারে মানে যেটা আবারও ঘুরে ফিরে আসে, বিএনপি সিরিয়াস ভাবে প্রস্তাব দিয়েছে কিনা বা গ্রাউন্ড ওয়ার্ক কিছু করেছে কিনা, না প্রস্তাবের জন্য প্রস্তাব দেয়া? শুনেন, এটা ডেফিনেটলি গ্রাউন্ড ওয়ার্ক বিএনপি করেছে, এবং কিসের ভিত্তিতে আলোচনা? নিঃসন্দেহে এটার ব্যাপারে একটা পেপার ওয়ার্কও তৈরি হয়ে রয়েছে, এবং কিছু ভবিষ্যৎ পলিসি, দেশ কিভাবে চলবে, কিভাবে পরস্পরের মধ্যে আস্থা অনাস্থা অবিশ্বাস দূর করে এক জায়গায় আসা যায়, সেটা বলেছে। এবং কত মর্মপীড়ের মধ্যেও সে কথাটি বলেছে। আপনি দেখেন যে, আপনাকে আমি ছোট্ট দুইটা জিনিস দেখাই। বেগম খালেদা জিয়া এই দেশের 3বারের প্রধানমন্ত্রী। দেখেন ওনার গাড়িতে এই যে হামলা, এই যে ছাপা হয়েছে, তারপরে আমি একটু রিনিউ করছি আর কি। এই ব্যাপারে কি একটি মামলা পুলিশ গ্রহণ করেছে? কিছু করেছে? আর জঙ্গিদের ব্যাপারে হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম, আমাদের সিকিউরিটি টিমের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা অনেক জায়গায় বাদী হয়ে গিয়েছে, কিন্তু পুলিশ সেখানে মামলা নেয়নি। বরং এই হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে ছাত্রলীগ যুবলীগের বড় বড় পদ দেওয়া হয়েছে, এমনটা আমরা মিডিয়ার কল্যাণেই দেখেছি। আর যেটা বলার চেষ্টা করলেন যে সরকারের আন্তরিকতা আছে, সরকারের আন্তরিকতায় কিন্তু 21 তারিখের জনকণ্ঠের খবর এসেছিল, 20 তারিখ রাতে জাহাঙ্গীর কবির নানক সাহেবের নেতৃত্বে যখন আইন শৃঙ্খলা বাহিনী বসেছিল, সেইখানে বলেছে তাজিয়া মিছিলে হামলার সম্ভাবনা আছে। সরকারের আন্তরিকতার প্রমাণ এটা। আন্তরিকতায় কিন্তু বোমা বর্ষণ বন্ধ হয় না, 2 জন মারা যাওয়া কিন্তু থেমে থাকে না। 2 দিন আগে সংবাদে ফার্স্ট পেজে 3 কলমে নিউজ হয়েছে। তারপরে আপনি দেখেন দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার, শেষ করছি, ডেইলি স্টার, তারা বাংলা মোটরে আনসারুল্লাহ বাংলা টিমের একটি পোস্টারের ছবি দিয়েছিল, সেজন্য কম হেনস্থা হতে হয়নি ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রকাশনীকে। প্রথম আলো মাত্র 3 দিন আগে দিয়েছে যে এই এত নৃশংস ঘটনাগুলো, হত্যাকাণ্ডগুলো হচ্ছে বিভিন্ন দিকে, আইন শৃঙ্খলা বাহিনীও নিহত হচ্ছেন, তারপরেও 9টি চেকপোস্টে রাত্রবেলা তারা কোনো পুলিশকে দেখেননি, বাক্সগুলো আছে তারা নেই। তো এই জায়গাটায় এত ভুল ধরিয়ে দেওয়ার পরেও এই সরকারের আন্তরিকতা ধুয়ে ধুয়ে পানি খেলে তাতে তো মানুষের বাঁচার কোনো উপায় নাই। মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা সরকারের, সহযোগিতা করার দায়িত্বটা আমাদের ডেফিনেটলি।
কিন্তু সেই জায়গাটা তো আমরা করার জন্যই তো বারবার এই কথাটা বলছি। জি, আমরা আলোচনা শেষ করতে হচ্ছে, হয়তো এই বিষয় নিয়ে আরো আলোচনা করা যাবে, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।